আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা নিজ গৃহে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই করোনা পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র ব্যবসায় পরিচিতি 10ম অধ্যায় ব্যবসায় উদ্যোগ এ বিষয় নিয়ে আমি আমার অনলাইন ক্লাস উপস্থাপন করছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভিডিও আপলোড দেওয়ার পর আমার ক্লাসটি দেখবে, প্রত্যেকে আগের মতোই কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে এবং পাশাপাশি আজকের আলোচ্য বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা সেটি কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে আমাকে জানালে আমি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থী, ইতোমধ্যে আমরা এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। আশা করি আজকের অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি শেষ করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কাজেই আমরা যেভাবে অনলাইন ক্লাসে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই আলোচ্য বিষয়গুলো তোমাদেরকেও অত্যন্ত গুরুত্বের সাথে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপর দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের উদ্যোগের গুরুত্ব বা অবদান। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই আর্থসামাজিক উন্নয়নে যদি কোনো বিষয় বিশেষভাবে ভূমিকা রেখে থাকে তাহলে তারও গুরুত্ব কিন্তু অনস্বীকার্য হয়ে ওঠে। বাংলাদেশ যেহেতু দ্রুত উন্নয়নের পথে পরিচালিত নিম্ন মধ্যম আয়ের একটি উন্নয়নশীল দেশ, এ দেশটির অর্থনীতি যেহেতু কৃষি নির্ভর, কিন্তু কৃষি নির্ভর অর্থনীতি হলেও জাতীয় যে আমাদের আয় রয়েছে সেই জাতীয় আয়ে কৃষির কিন্তু অবদান মাত্র 14.74 ভাগ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জাতীয় আয়ের ক্ষেত্রে কৃষি একটা ফ্যাক্টর হলেও কৃষির ওপর নির্ভর করেই কিন্তু পুরো অর্থনীতি ব্যবস্থাকে সচল রাখা সম্ভব নয়। তাই আমাদেরকে কৃষির পাশাপাশি শিল্প এবং ব্যবসা বাণিজ্যের ওপর যথেষ্ট গুরুত্ব দিতে হয়, কারণ শিল্প এবং ব্যবসা বাণিজ্য যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি মানুষের ব্যক্তিগত আয় বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত আয়ের মাধ্যমেই কিন্তু এক সময় গিয়ে জাতীয় আয়ের উপর সেটি প্রভাব বিস্তার করবে এবং জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, অপরটি হচ্ছে সামাজিক গুরুত্ব। শুরুতেই আমরা অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। মানুষ আর্থিক সমৃদ্ধি অর্জন করতে পারে এবং দেশের আয় ও উপার্জন বৃদ্ধি করতে পারে, এমন গুরুত্বের উপর ভিত্তি করেই ব্যবসায়ের উদ্যোগের অর্থনৈতিক গুরুত্বটি আলোচিত হয়েছে। অর্থাৎ একটা দেশের ব্যক্তির আয় বা মানুষের আর্থিক সচ্ছলতা সে দেশের অর্থনীতিতে এবং জাতীয় আয় বৃদ্ধিতে যে ভূমিকা রাখে, সেক্ষেত্রে ব্যবসায় উদ্যোগের যে গুরুত্ব রয়েছে বা অবদান রয়েছে সে বিষয়টিকে ব্যবসায় উদ্যোগের অর্থনৈতিক গুরুত্বতে আলোচনা করা হয়েছে। ব্যবসায় উদ্যোগের অর্থনৈতিক গুরুত্বের প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়ের উন্নয়ন। সৃষ্টির সব কিছুরই একটা গতি রয়েছে, তাই কোনো কিছুই কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু কথাটি অধিক প্রযোজ্য। একটি দেশের ব্যবসা উদ্যোগ যদি পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতির বিধান করে এগোতে না পারে তবে নিঃসন্দেহে ওই দেশের ব্যবসা বাণিজ্য পিছিয়ে পড়বে। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই ব্যবসায়ে সব সময় নতুন নতুন বিভিন্ন বিষয় যুক্ত করতে হবে, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের নতুন বিষয়বস্তু সংযুক্ত হয়ে ব্যবসার উন্নয়ন করতে হলে
অবশ্যই ব্যবসায় উদ্যোগের প্রয়োজন, কারণ ব্যবসায় উদ্যোগের মাধ্যমেই নতুন নতুন চিন্তা চেতনা ধ্যান ধারণার সন্নিবেশ ঘটানো সম্ভব হয়। কাজে ব্যবসায়ের উন্নয়নের ক্ষেত্রে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব রয়েছে, আর ব্যবসায় উন্নয়ন দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে ব্যবসায় ক্ষেত্রের সম্প্রসারণ। পরিবর্তনের ধারায় প্রতিনিয়ত নতুন পণ্য, নতুন সেবা, নতুন পদ্ধতি, নতুন প্রক্রিয়া, নতুন প্রযুক্তি ইত্যাদি আবিষ্কার বা উদ্ভাবন হবে। কম্পিউটার প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মোবাইল ফোন প্রযুক্তি ইত্যাদি নতুন হলেও উন্নত দেশগুলো এর সংশ্লিষ্ট ব্যবসায়কে কিভাবে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে তা ভাবতেও কিন্তু অবাক লাগে। নতুন নতুন ব্যবসায় উদ্যোগ এ ধরনের কর্মক্ষেত্রে ব্যবসায় সম্প্রসারণ ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। অর্থাৎ যত বেশি একটি দেশের ব্যবসায়ের ক্ষেত্র সম্প্রসারিত হবে, যত বেশি ক্ষেত্র বা পরিধি বিস্তৃতি ঘটবে, ততই কিন্তু নতুন নতুন ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা দ্রুত সচল হবে। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের ক্ষেত্রে সম্প্রসারণের ক্ষেত্রে অবশ্যই যেহেতু এই নতুন পণ্য, নতুন সেবা, নতুন পদ্ধতি, নতুন প্রক্রিয়া, নতুন প্রযুক্তির বিষয়ের সাথে সম্পৃক্ত, আর নতুন এই সমস্ত বিষয়ের উদ্ভব তখনই ঘটবে যখন ব্যবসায় উদ্যোগের বিষয়টি আসবে, কারণ ব্যবসায় উদ্যোগের হাত ধরেই এই বিষয়গুলো ব্যবসায়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে তথা ব্যবসায়িক ক্ষেত্রের সম্প্রসারণ হবে। কাজে ব্যবসায়িক ক্ষেত্র সম্প্রসারণে ব্যবসায় উদ্যোগের যথেষ্ট গুরুত্ব রয়েছে, আর যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়িক ক্ষেত্রের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। একটা দেশের যে কোনো প্রাকৃতিক সম্পদই কিন্তু উত্তোলন আহরণ করে তারপরে জনগণের কল্যাণে সেগুলো ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে তখনই মানুষ তার কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে যখন নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন ধ্যান জ্ঞান ব্যবহার করে এবং প্রতিনিয়ত পরিবর্তিত প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে সেই সম্পদ আহরণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক সম্পদ শুধু মাটির নিচে থাকলেই হবে না, সেই সম্পদকে যথাযথভাবে উত্তোলন করে ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর এই অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তখনই পালন করা সম্ভব হবে যখন এই সমস্ত ক্ষেত্রেও ব্যবসায়ের উদ্যোগের আবির্ভাব ঘটবে, এবং ব্যবসায়ের উদ্যোগের মাধ্যমেই কেবল প্রকৃতি প্রদত্ত এই সম্পদগুলোকে কি করা যাবে, সঠিক ব্যবহার করা সম্ভব হবে। কাজেই এই প্রাকৃতিক অপ্রাকৃতিক যে কোনো সম্পদগুলো ব্যবসায়ের সাথে জড়িত, তার সকল সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে হলে অবশ্যই ব্যবসায় উদ্যোগ থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার উদ্যোগের এর পরের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে উৎপাদন বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী, উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর জন্য উৎপাদন বৃদ্ধি সবসময়ই প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক একটি বিষয়। একটি প্রতিষ্ঠানের উৎপাদন যত বেশি হবে তত বেশি পণ্য তারা বিক্রয় করতে পারবে, এর মাধ্যমে তত বেশি মুনাফা তারা অর্জন করতে সক্ষম হবে। আর উৎপাদন বৃদ্ধি করতে হলে গতানুগতিক পদ্ধতিতে সবসময় তা সম্ভব নাও হতে পারে। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন বৃদ্ধি করতে হলে সর্বদা তাদেরকে তাদের উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন ঘটাতে হবে, নতুনত্ব আনতে হবে। কাজের গতি বৃদ্ধির জন্য যে কোনো পদ্ধতি, যে কোনো প্রযুক্তির পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের ব্যবস্থা করতে হবে, আর এই কাজগুলো করা হবে ব্যবসায় উদ্যোগের মাধ্যমেই। কাজে ব্যবসায় উদ্যোগ যদি একটা প্রতিষ্ঠানে কার্যকর থাকে তাহলে অবশ্যই তার উৎপাদন বৃদ্ধির জন্য যা যা পরিবর্তন, পরিমার্জন, সংশোধন দরকার তার সব কিছুই কিন্তু করা হবে। ফলে সার্বিকভাবে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে, আর যে কোনো প্রতিষ্ঠানের জন্য কম শ্রম ঘন্টা, কম ব্যয়ে যথাযথভাবে উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করাটাই কিন্তু কাম্য। আর এর সাথে যেহেতু অর্থনৈতিক লাভ ক্ষতির বিষয়টি জড়িত, কাজেই ব্যবসায়ের উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক গুরুত্বের পরের বিষয়টি হচ্ছে
ব্যক্তিগত ও জাতীয় আয়। ব্যক্তিগত ও জাতীয় আয়। নতুন নতুন ব্যবসায় উদ্যোগ শুধুমাত্র উদ্যোক্তা বা উদ্যোক্তাদেরই আয় বৃদ্ধি করে না, এই উদ্যোগ অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রত্যেক মানুষের ব্যক্তিগত আয়কে একত্রিত করেই কিন্তু জাতীয় আয় ঠিক করা হয়। প্রিয় শিক্ষার্থী, একটা দেশে যত বেশি লোক বেকার থাকবে তত বেশি লোকের আয় কম থাকবে, ফলে জাতীয় আয়ও কিন্তু সেটি প্রভাব ফেলবে। কিন্তু যত বেশি লোকের ব্যক্তিগত আয় বৃদ্ধি করা যাবে, ব্যক্তিগত আয় যত বাড়তে থাকবে, এই সকল ব্যক্তির আয়কে যোগ করে আমরা যখন জাতীয় আয় বের করব তখন কিন্তু জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে একজন ব্যক্তি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়া মানে জাতীয় আয়ের ক্ষেত্রে তার এই আর্থিক সঙ্গতিটাকে জাতীয় আয়ের মধ্যেও যেহেতু ইতিবাচকভাবে প্রভাব বিস্তার করানো সম্ভব হয়, কাজেই ব্যক্তিগত আয় পাশাপাশি জাতীয় আয় অর্থাৎ ব্যক্তিগত আয় তথা জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায় উদ্যোগের ভূমিকা রয়েছে। কারণ ব্যবসায় উদ্যোগের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো স্থাপিত হবে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিছু না কিছু লোকবলের প্রয়োজন হবে, আর এই লোকবলগুলো নিয়োগ হবে এই দেশের বেকার লোকগুলোকেই কর্মসংস্থানের আওতায় এনে। কাজেই ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে ব্যবসায় উদ্যোগের অবদান বা গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগের অর্থনৈতিক গুরুত্বের সবশেষ বিষয় হচ্ছে দক্ষতার উন্নয়ন। পৃথিবীতে সেই জাতি তত উন্নত যারা দক্ষতার দিক থেকে যত বেশি এগিয়ে আছে। ব্রিটিশ, জাপানিজ বা আমেরিকানদের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু তাদের দেশের এই উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে আমরা দেখতে পারবো সে সমস্ত জাতির দক্ষতা। আর একজন ব্যক্তি তখনই দক্ষতার পরিচয় দিতে পারবে যখন তাকে নতুন উদ্যোগে নতুন উদ্যমে কাজ করার সুযোগ দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, কম খরচে বেশি উৎপাদন করতে পারা বা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারাকেই দক্ষতা বলা হয়। কাজের মধ্য দিয়ে মানুষ কার্যত দক্ষতা অর্জন করতে সক্ষম হয়, সেজন্য কাজের সুযোগ থাকা দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ। ব্যবসা উদ্যোগ কিন্তু নতুন নতুন কর্মক্ষেত্র, বাজার, পদ্ধতি ও প্রযুক্তির উন্নয়ন ঘটায়, যা এর সম্পৃক্ত জনশক্তির মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় অর্থনৈতিক গুরুত্বের যে 6টি বিষয় আমি আলোচনা করেছি তোমরা সকলেই সেটি বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সেটি আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থী, একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অপর গুরুত্বটি হচ্ছে সামাজিক গুরুত্ব। সমাজের মানুষের প্রয়োজন পূরণে কাজে লাগে বা বিভিন্ন সমস্যা মোকাবেলায় সহায়তা করে এমন প্রয়োজনীয় বিষয়কেই সামাজিক গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়। ব্যবসা উদ্যোগের সামাজিক গুরুত্বগুলো নিম্নে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে প্রথমেই যেটি হচ্ছে সেটি হচ্ছে বেকার সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী, যে কোনো দেশের অর্থনীতির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সে দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা। কারণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে দেশে বেকার সমস্যা বেড়ে যাবে, আর বেকারত্ব একটি অভিশাপ এবং যে কোনো কল্যাণকর রাষ্ট্রের জন্য সবচাইতে বড় সামাজিক সমস্যা। বাংলাদেশ যেহেতু একটি জনবহুল দেশ, এদেশে যেহেতু সীমিত সম্পদের মধ্য দিয়ে সমস্ত মানুষের চাহিদা পূরণের জন্য কার্যক্রম পরিচালনা করতে হয়, কাজে এদেশে স্বাধীনতা পূর্ব অবস্থায় এবং স্বাধীনতা পরবর্তীতেও এবং বর্তমানেও বেকার সমস্যা বিদ্যমান, যা এদেশের অন্যতম বড় একটি সামাজিক সমস্যা। বেকারত্ব মানুষের মাঝে হতাশা ও সমাজে নানান ধরনের অপরাধের সৃষ্টি করে। সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধ প্রবণতা সৃষ্টির জন্য এটা গুরুত্বপূর্ণ একটি কারণ। ব্যবসা উদ্যোগের ফলে নতুন উদ্যোক্তা শ্রেণী যখন গড়ে ওঠে তখন তাদের মাধ্যমে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হয়, আর সে সমস্ত কাজের ক্ষেত্রে এবং নতুন প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে সে অঞ্চলের বেকার লোকদের
একটা কর্মসংস্থানের পথ উন্মুক্ত হয়, যার মাধ্যমে বেকার সমস্যার সম্পূর্ণ সমাধান না হলেও কিছুটা সমাধান করা সম্ভব হয়, যা একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অপর গুরুত্বপূর্ণ সামাজিক গুরুত্ব বা অবদান। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে সামাজিক গুরুত্বটি রয়েছে সেটি হচ্ছে নতুন নতুন পণ্য ও সেবা প্রাপ্তি। নতুন নতুন পণ্য বা সেবা মানুষের জীবনকে সবসময় স্বাচ্ছন্দ্যময় করে তোলে। নতুন উদ্যোক্তা যখন নতুন উদ্যোগ নিয়ে ব্যবসায় নামে, তখন স্বভাবতই গ্রাহকদের নতুন কিছু দেওয়ার আগ্রহ তার মাঝে সৃষ্টি হয়। প্রতিযোগিতাপূর্ণ বাজারে গ্রাহকদের সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখে পণ্য ও সেবা উৎপাদনে যেহেতু ব্যবসায়ীরা তৎপর থাকে, তার মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু ক্রেতা বা ভোক্তারা নতুন নতুন পণ্য বা সেবা প্রাপ্তির সুযোগ পায়, যেটি যে কোনো সমাজে ক্রেতা বা ভোক্তাদের একটি সামাজিক অধিকার। প্রিয় শিক্ষার্থী, পোশাক থেকে শুরু করে যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান বা যে কোনো পণ্য যদি আমরা বিবেচনা করি, সকল ক্ষেত্রেই কিন্তু রুচি এবং চাহিদার কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এটি সময়ের সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়েই কিন্তু করা হচ্ছে, আর এই কাজগুলো করছে ব্যবসায় উদ্যোগের সাথে জড়িত ব্যক্তিবর্গ। তাই সমাজের মানুষের নতুন নতুন পণ্য চাহিদা এবং সেবা প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা ব্যবসা উদ্যোগের অন্যতম সামাজিক একটি গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে সামাজিক গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি। উদ্যোক্তাদেরকে সাধারণত ছোট পরিসরে ব্যবসায় দিয়েই শুরু করতে হয়, কারণ একজন উদ্যোক্তা শুরুতেই অনেক বড় কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে না, কারণ তার মূলধনের কিছুটা সীমাবদ্ধতা থাকে। যখন সে উদ্যোগে সফল হয়, তখন তার উদ্যোগে অনেকেই কিন্তু উৎসাহিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি উদ্যোক্তাদের সাফল্য বিশ্লেষণ করি, তাহলে দেখব যে তারা কিন্তু খুবই ক্ষুদ্র অবস্থান থেকে যাত্রা শুরু করে পরবর্তীতে তারা বিশাল বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একজন উদ্যোক্তা যখন নিজে কোনো উদ্যোগ নিয়ে সাফল্য লাভ করে, তখন তার এই সাফল্যে অনেক নতুন উদ্যোক্তা উদ্যোগ গ্রহণে আগ্রহী হয় এবং অনেকের মাঝে উদ্যোগ গ্রহণের চিন্তা চেতনা সৃষ্টি হয়, তথা নতুন নতুন ব্যবসায় উদ্যোক্তা তৈরিতে উৎসাহ সৃষ্টি এবং উদ্দীপনা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করে ব্যবসায় উদ্যোগ, যা এর অন্যতম সামাজিক গুরুত্ব বা সমাজের প্রতি তার একটি অন্যতম অবদান। প্রিয় শিক্ষার্থী, সবশেষ যে সামাজিক গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে বিদেশ নির্ভরতা হ্রাস। ব্যবসায় উদ্যোগ বিদেশ নির্ভরতা কমিয়ে একটা দেশকে স্বাবলম্বী ও স্বনির্ভর হতে সাহায্য করে। বাংলাদেশ একসময়, খেয়াল করে দেখো, যে টেলিভিশন, ফ্রিজ, এই সমস্ত বিষয়গুলো বিদেশ থেকে আমদানি করে আনতো, আর আমদানি করার ফলে সে সমস্ত পণ্যের দাম ছিল অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী, তুমি তোমার বাবা বা মাকে যদি প্রশ্ন করো, তাহলে জানতে পারবে একটা সময় একটা মহল্লা বা একটা পাড়ায় সবার বাসায় ঘরে ঘরে কিন্তু টেলিভিশন ছিল না, ঘরে ঘরে ফ্রিজ ছিল না। তখন একটা গ্রামে এক দুইটা টেলিভিশন বা রেডিও থাকতো এবং মানুষ প্রয়োজন হলে সেই বাড়িতে যেয়ে সকলে মিলে সেই টেলিভিশন বা রেডিও থেকে তারা প্রোগ্রাম দেখতো বা শুনতো। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন 90 দশকে পাড়া মহল্লায় খেলাধুলা করতাম, অনেক সময় দেখতাম বক্সে করে এই সমস্ত জিনিসপত্র এক বাড়ি থেকে আরেক বাড়িতে আনা নেওয়া করা হচ্ছে, অর্থাৎ যাদের বাসায় ফ্রিজ ছিল না তারা অন্যের বাড়ির ফ্রিজে জিনিসপত্র রাখতো এবং প্রয়োজন মতো আবার নিয়ে আসতো। প্রিয় শিক্ষার্থী, একবার খেয়াল করে দেখেছো, আজকে তুমি যখন এই সমাজে বসবাস করছো, তখন আমাদের বাড়িতে যে লোকটি কাজ করতে আসছে, গৃহকর্মী, তারও কিন্তু বাড়িতে ফ্রিজ রয়েছে। তাহলে এই যে একটা বিশাল সামাজিক পরিবর্তন, এই পরিবর্তনটি কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? এটি সম্ভব হয়েছে শুধুমাত্র ব্যবসায় উদ্যোগের কারণে। কারণ আজকে দেশের প্রতিটি অঞ্চলে, প্রত্যেকটি জায়গায় মানুষের ঘরে ঘরে এই টেলিভিশন, ফ্রিজ, এই মোবাইল, এই জিনিসগুলো পৌঁছে গেছে শুধুমাত্র দেশীয় উদ্যোক্তাগণ যখন নতুন করে উদ্যোগ নিয়ে এই সমস্ত পণ্যদ্রব্য তৈরি করা শুরু করেছে। প্রিয় শিক্ষার্থী, ওয়ালটন, মার্সেল
এই জাতীয় দেশীয় প্রতিষ্ঠানগুলো যখন এই সমস্ত পণ্য তৈরি করা শুরু করলো, তখন কিন্তু তারা আমদানিকৃত পণ্যের চাইতে অনেক কম দামে এই পণ্যগুলো তৈরি করে জনগণের প্রয়োজন পূরণে ভূমিকা রাখলো। কাজেই যদি দেশে এই ব্যবসায় তারা উদ্যোগ গ্রহণ করে এই কাজটা না করতো, তাহলে আজও বাংলাদেশকে এই বিদেশের ওপর নির্ভর করে তারপরে থাকতে হতো, এবং জনগণ তার এই সমস্ত প্রয়োজনীয় পণ্যদ্রব্য ভোগ থেকে বঞ্চিত হতো। কাজেই বিদেশ নির্ভরতা হ্রাস করে দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যবসায় উদ্যোগের মাধ্যমেই কিন্তু পাওয়া সম্ভব। এবং ব্যবসায় উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবদান বা ভূমিকা যদি আমরা বলে থাকি, সেটি হচ্ছে বিদেশ নির্ভরতা হ্রাস। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের মতো মধ্যম আয়ের দ্রুত উন্নয়নশীল একটি দেশ, যেহেতু এখানে সম্পদের অসম বন্টন রয়েছে, এই রকম একটি অসম অর্থনৈতিক বন্টনের মধ্যে সমাজের কল্যাণ করা, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই নতুন নতুন উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে, এবং নতুন নতুন উদ্যোগ যাতে সফলতা লাভ করতে পারে তার জন্য যা যা প্রয়োজন তার সকল কিছুর নিশ্চয়তা বিধান করতে হবে। তাহলেই কিন্তু দেশ অর্থনৈতিক ও সামাজিক উভয় দিক থেকে লাভবান হবে। প্রিয় শিক্ষার্থী, একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে তাই নির্দ্বিধায় বলা যায় ব্যবসায় উদ্যোগের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই পাঠ্য বইতে আমাদের অনেক উদ্যোক্তার জীবনী রয়েছে, তার মধ্যে 2 জন ব্যক্তির জীবনী উল্লেখ করা হয়েছে। তোমরা 2 জনের জীবনী নিজ উদ্যোগে বাসায় পড়ে নিবে। আমি শুধু 2 জনের জীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব। কতিপয় সফল উদ্যোক্তার মধ্যে প্রথমেই যার জীবনী দেয়া আছে তিনি হচ্ছেন রণদা প্রসাদ সাহা, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি আর.পি. সাহা। রায়বাহাদুর রণদা প্রসাদ সাহা বাংলাদেশের একটা সাধারণ সাহা পরিবারের সন্তান ছিলেন। 1898 খ্রিস্টাব্দে ঢাকার সাভারের উপকণ্ঠে কাছুরপল্লীতে মাতৃলালয়ে তার জন্ম। পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুরে। তার পিতা দেবেন্দ্র পোদ্দার ছোট ব্যবসায়ী ছিলেন। অভাবের সংসারে রণদা প্রসাদ বাল্যকালে দুর্দান্ত প্রকৃতির হওয়ায় তাকে নিয়ে মাঝে মধ্যেই পরিবারে অশান্তি হতো। প্রিয় শিক্ষার্থী, তার ব্যক্তিগত জীবনের আরও নানা উত্থান পতন রয়েছে। আমরা এই বিষয়গুলো তোমরা বাসায় একটু পড়ে নিবে। তারপরে আমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি আলোচনা করছি। সেটি হচ্ছে 1944 সালে রণদা সাহা মির্জাপুরের ভুতুরে খাল বলে পরিচিত এলাকায় একটা 50 বেডের হাসপাতাল ও একটা দাতব্য ডিসপেন্সারি স্থাপন করেন। এর নাম ছিল শোভা সুন্দরী ডিসপেন্সারি। অর্থাৎ একজন ব্যক্তি অভাব অনটনের সংসারে বড় হয়েও কিভাবে স্রোতের বিপরীতে সাঁতার কেটে, অর্থাৎ নিজের উন্নয়নের সহায়ক কোনো শক্তি তার হাতে না থাকলেও প্রবল আত্মবিশ্বাস, নিজস্ব চিন্তা চেতনা এবং উদ্যোগ গ্রহণের মানসিকতা থাকার কারণে তিনি সমাজে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, পাকিস্তান সৃষ্টির পর অনেক বিত্তশালী হিন্দুরাই কিন্তু ভারতে চলে যান, কিন্তু রণদা প্রসাদ সাহা তার মাতৃভূমি কিন্তু ত্যাগ করেননি। এমনকি 1971 সালে যখন দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন তিনি নিজে এবং মির্জাপুরের অনেক হিন্দু বিজ্ঞজন বাংলাদেশ থেকে মাতৃভূমির সেবা ও সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করেন, যার ফল হয় খুবই দুর্ভাগ্যজনক। 1971 সালের 7ই মে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা তাকে ও তার কনিষ্ঠ পুত্র ভবানী সাহাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদের আর কোনো সন্ধানই পাওয়া যায়নি। প্রিয় শিক্ষার্থী, এই অংশটি পাঠ করার উদ্দেশ্য হচ্ছে একজন উদ্যোক্তা শুধু যে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ নিয়েই চিন্তাভাবনা করে থাকেন তা না, উদ্যোক্তার মধ্যে কিন্তু প্রবল দেশপ্রেমও থাকে। রণদা প্রসাদ সাহা তারই দৃষ্টান্ত। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা রণদা প্রসাদ সাহার জীবনটি খুব মনোযোগ সহকারে পড়বে, তাহলে সেখান থেকে একজন উদ্যোক্তার জীবনের উত্থান কিভাবে হয়,
কখন কোন পরিস্থিতিতে কোন চিন্তা চেতনাটাকে কাজে লাগিয়ে তারা সাফল্য লাভ করে, এবং তারা সাফল্য লাভ করে কিন্তু মাতৃভূমিকে ভুলে যায় না, মাতৃভূমির কল্যাণেও তারা অনেক ভূমিকা রাখে। রণদা প্রসাদ সাহার মতো উদ্যোক্তারা কিন্তু জীবন দিয়ে সেটি প্রমাণ করে গেছেন, যার জন্ম হয়েছিল 1898 খ্রিস্টাব্দে এবং যার মৃত্যু হয়েছিল 1971 খ্রিস্টাব্দে। যেহেতু তাকে আর পাওয়া যায়নি, আমরা ধরে নিয়েছি তিনি 1971 সালে সেই 7ই মেতেই ইন্তেকাল করেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদের পাঠ্য বইতে যে উদ্যোক্তার কথা বলা আছে তিনি হচ্ছেন ডক্টর হুসনে আরা বেগম। তার জীবনটি খুবই মজাদার, তোমরা এটি ভালোভাবে পড়লেই বুঝতে পারবে। তারপরে আমি তোমাদের সুবিধার্থে একটু উল্লেখ করছি। ডক্টর হুসনে আরা বেগমের জন্ম 1953 খ্রিস্টাব্দে, তিনি এখনও জীবিত আছেন। 1953 সালের 1 ডিসেম্বর তিনি বগুড়া জেলার সদর উপজেলার ঠেঙ্গামারা গ্রামে জন্মগ্রহণ করেন। 1975 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করার পর ওয়াশিংটন ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার কোর্স বিষয়ের নাম ছিল বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোতে লিঙ্গ সাম্য ও সমতা, জেন্ডার ইকুইলিটি অ্যান্ড ইকুয়ালিটি, উন্নয়নে টিএমএসএস এনজিও এর ভূমিকা। বগুড়ার নাসরাতপুর কলেজের অধ্যাপনার মধ্য দিয়ে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন এবং কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপকের চাকরি ছেড়ে দিয়ে 1985 সালে পূর্ণাঙ্গ একজন সমাজকর্মী হিসেবে টিএমএসএস এর কাজে আত্মনিয়োগ করেন। তিনি 1985 থেকে 1991 সাল পর্যন্ত টিএমএসএস এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। 1992 সাল থেকে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ শুরু করেন। প্রিয় শিক্ষার্থী, প্রচণ্ড আত্মবিশ্বাস, কর্মনিষ্ঠা ডক্টর হোসনে আরা বেগমকে সমাজ তথা নারী জাগরণের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে যে বিভিন্ন দেশ সফর করেছেন, প্রায় 20টি দেশের বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে 1986 ও 1988 সালে গ্রামীণ মহিলা সংগঠন ও নেতৃত্ব পুরস্কার, 1993 ও 1997 সালে প্রধানমন্ত্রীর জাতীয় জনসংখ্যা পুরস্কার, 1998 সালে প্রধানমন্ত্রীর বনায়ন পুরস্কার, 2005 সালে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে প্রদত্ত জাতীয় মৎস্য পক্ষ স্বর্ণপদক পুরস্কার, জাতিসংঘের বিশেষ সংস্থা কর্তৃক বৈশ্বিক ক্ষুদ্র নারী উদ্যোক্তা পুরস্কার বাংলাদেশ 2005 এর সম্মান অর্জন, 2005 সালে পিকেএসএফ কর্তৃক বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড 2007, 2007 সালে কেয়ারটেকার সরকার প্রধান থেকে বেস্ট অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ফরেস্ট্রি 2007 এবং 2009 সালে কেয়ারটেকার সরকার প্রধান থেকে বেগম রোকেয়া পুরস্কার 2007 লাভ করেন। প্রিয় শিক্ষার্থী, একজন ব্যক্তি শিক্ষকতাকে পেশা হিসেবে নেওয়ার পরেও শুধুমাত্র সমাজ উন্নয়নে ভূমিকা রাখার জন্য নিরাপদ একটি চাকরি ছেড়ে উদ্যোগ গ্রহণের মাধ্যমেই কিন্তু তার কার্যক্রম শুরু করেন এবং তিনি তার দক্ষতা, সততা এবং নিষ্ঠার বলে তার জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি কিন্তু আজ সমাজে অত্যন্ত সম্মানিত একটি জায়গায় অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা রণদা প্রসাদ সাহা এবং ডক্টর হোসনে আরা বেগমের পুরো জীবনীটি পড়বে। এটিকে আমরা আমাদের ব্যবসায় শিক্ষা শাখার কেস স্টাডি নামে অভিহিত করে থাকি। তোমরা এই বিষয়গুলো পড়লে এবং তাদের সম্পর্কে ধারণা নিলে উদ্যোক্তার জীবন সম্পর্কে কিছু ধারণা লাভ করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও তোমাদের বইয়ের সবশেষ অংশে সফল উদ্যোক্তাদের কিছু জীবন কাহিনী রয়েছে। এর মধ্যে চা শ্রমিক থেকে সফল কৃষক কুমারী দুধবংশী, পোলট্রি খামার করে কোটিপতি হয়েছেন নিজাম, মৎস্য চাষ করে স্বাবলম্বী রহিমা। তারপরে এই বিষয়গুলো তোমরা একটু রিডিং পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আমার ক্লাস অত্যন্ত মনোযোগ এবং ধৈর্যের সাথে দেখেছো, তাই তোমাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে এই জটিল পরিস্থিতি থেকে নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় সেভাবে চলবে। আর প্রিয় শিক্ষার্থী, সচেতন আমাদের থাকতেই হবে, কারণ সচেতনতার কোনো বিকল্প আমাদের হাতে আর নেই।
প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো। ইনশাল্লাহ পরবর্তীতে আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি যুক্ত হব। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।